হ্যালো বন্ধুরা, আমি প্রশান্ত দাস তুষার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল টুগেদার। এই ভিডিওটা হচ্ছে আমার কেরালা সিরিজের প্রথম এপিসোড। আর এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে শিলং পর্যন্ত আমরা কিভাবে গিয়েছিলাম এর ডিটেলস ইনফরমেশন। আর হ্যাঁ বন্ধুরা, এই এপিসোডে আমি ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কুইকলি সাবস্ক্রাইব করে ফেলুন আমার এই চ্যানেলটি। হ্যালো বন্ধুরা, আমরা এখন ঢাকা আরামবাগের লন্ডন এক্সপ্রেসের বাস কাউন্টারে। এটা হচ্ছে আমাদের বাস। আর এই বাসে করে আমরা ঢাকা থেকে সিলেট পর্যন্ত যাব। আর এই বাসটা হচ্ছে এসি বাস। আর এই বাসের ভাড়া নিয়েছে ঢাকা থেকে সিলেট পর্যন্ত 1200 টাকা করে পার পারসন। এই বাসটার অ্যাকচুয়াল টাইম হচ্ছে রাত 12টায়, বাট এখন বাজে রাত 2:30। অলরেডি আমরা 2.5 ঘন্টা লেট করে ফেলেছি। আর আমরা কিছুটা টেনশন করছি, কারণ আমাদের অলরেডি 2.5 ঘন্টা লেট হয়ে গেছে। আর বর্ডারে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। আর এখন ঈদ ভ্যাকেশন চলছে, সেজন্য বর্ডারে প্রচুর পরিমাণ ভিড় থাকতে পারে, সেজন্য আমরা কিছুটা টেনশন করছি। আর এই বাসগুলো মূলত 6টা থেকে 7টার মধ্যেই সিলেটে পৌঁছায় যায়। বাট যেহেতু আমরা অলরেডি আজকে 2.5 থেকে 3 ঘন্টা লেট করে ফেলেছি, সো আমাদের বাসটা পৌঁছাতে হয়তো কিছুটা লেট হয়ে যাবে, হয়তো 10টা বেজে যেতে পারে। তো এভরিওয়ান, এখন 10:30টার মতো বাজে। আমরা অলরেডি দেখতে পাচ্ছেন লন্ডন এক্সপ্রেসের কাউন্টার। আমরা লন্ডন এক্সপ্রেসের গাড়িতে এসেছিলাম, কালকে রাত্রে ঢাকা থেকে রওনা হয়েছিলাম। এখন সিলেটে পৌঁছাইছি। এখন এখান থেকে আমরা ডিরেক্ট ডাউকি বর্ডারে যাব। তো চলুন আপনারা, আমরা একটা সিএনজি ঠিক করতেছি, দেখি সিএনজি কত টাকা নেয়। আমি আপনাদেরকে টোটাল কস্ট শেয়ার করব আমার ট্যুরের। ওকে চলুন, লেটস গো। যাই হোক, আমরা অলরেডি সিলেটে চলে এসেছি এবং দরবার গেট এরিয়াতে নেমে পড়েছি। দরবার গেট এরিয়াটা মূলত হচ্ছে ঢাকা কাউন্টারগুলো অবস্থিত। আর দরবার গেট এরিয়াতে নেমে আমরা বেশি দেরি না করে 700 টাকা দিয়ে একটি সিএনজি ঠিক করে ফেলি তামাবিল বর্ডার পর্যন্ত, কারণ আমরা অলরেডি 3 ঘন্টা লেট করে ফেলেছি। আর আমরা সরাসরি তামাবিল বর্ডারের দিকে এখন চলে যাচ্ছি। সিলেট থেকে তামাবিল বর্ডার পর্যন্ত দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। যেতে সিএনজিতে সময় লাগে 2 ঘন্টার মতো। আর আপনারা চাইলে বাসে করেও আপনারা তামাবিল বর্ডার পর্যন্ত যেতে পারেন। তো আমরা এখন সিএনজিতে, আমি আর আমার ট্রাভেল পার্টনার অ্যাকচুয়ালি। তো আমরা সিলেট থেকে রওনা হয়েছি। অলরেডি সিএনজি ভিতরে কিছুটা পথ চলেও এসেছি। আমাদের সিএনজি ভাড়া নিয়েছে সিলেট থেকে তামাবিল 700 টাকা। আর আপনারা চাইলে বাসেও আসতে পারেন সিলেট থেকে তামাবিল পর্যন্ত। সেক্ষেত্রে আপনাদের 85 টাকা করে লাগবে পার পারসন। তো আমরা যেহেতু আমাদের হাতে সময় কম এবং আমরা অনেক লেট করে ফেলেছি রাস্তায়, সেই হিসাবে আমরা ডিরেক্ট সিএনজি নিয়েছি এবং আমরা তামাবিল বর্ডারের দিকে যাচ্ছি। তো তামাবিল বর্ডারের ইমিগ্রেশন প্রসিডিউরটাও আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, ওই যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে মেনলি মেঘালয়ের পাহাড়গুলো। আর আমরা পাহাড় দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা অলরেডি প্রায় বর্ডারে খুব কাছাকাছি চলে এসেছি। আর হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা বর্ডারের দিকে পৌঁছে যাব। আমরা অলরেডি তামাবিল বর্ডারে চলে এসেছি। তো আমার পিছনেই স্থলবন্দর লেখা আছে তামাবিল। আর এই সাইডটা আজকে একটু ভিড় বেশি, কারণ হচ্ছে যে এখন ঈদের সময় তো অনেক মানুষ তারা ঈদেতে যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন তামাবিল চেকপোস্ট। এটা জাস্ট আপনার রাস্তার ডান সাইডে পড়ে এই বিল্ডিংটা, তামাবিল চেকপোস্ট। আর বাম সাইডে হচ্ছে স্থল শুল্ক যেই স্টেশন, সেটাই। এখানে হচ্ছে আপনার ট্রাভেল ট্যাক্সটা জমা দিতে হয় মেনলি। আর এই সাইডে হচ্ছে আপনার ইমিগ্রেশনের ফিল্ডগুলো পড়ে। আর এরপরে আমাদের এই দুইটা কাজই অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা অলরেডি বাংলাদেশ বর্ডারের সকল ফর্মালিটি শেষ করে ইন্ডিয়ান বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন ট্রাভেল ট্যাক্স দিয়ে আসার জন্য। আর যদি ট্রাভেল ট্যাক্স দিয়ে আসতে নাও পারেন তাও খুব একটা বেশি সমস্যা নেই, কারণ এই বর্ডারে ট্রাভেল ট্যাক্স জমা দেওয়া নিয়ে তেমন একটা প্রবলেম করে না। 500 টাকা ট্রাভেল ট্যাক্স, আর তারা 100 টাকা বেশি নেয়। টোটাল আপনার 600 টাকার মতো খরচ হবে। আমরা অলরেডি নোম্যান্স ল্যান্ড দিয়ে হাঁটতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ইন্ডিয়ান আর্মি দাঁড়িয়ে আছে আমাদের পাসপোর্ট চেক করার জন্য, কারণ আমাদের বাংলাদেশি সিল পড়েছে কিনা সেটা তারা দেখবে, সেজন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস। আমরা অলরেডি পাসপোর্ট জমা দিয়ে দিয়েছি তাদের কাছে, বাট এখানে ম্যানুয়াল এন্ট্রি, সো অনেক টাইম লাগবে এখানে পাসপোর্টটা ওদের ইমিগ্রেশন সিল মারতে। তো ঠিক আছে, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আর
বাস ইমিগ্রেশন কমপ্লিট হইলে দেন আমরা আজকে কোথায় যাবো আসলে এখন প্ল্যান ঠিক করি নাই, দেখা যায়। আমরা 30 মিনিটের মধ্যে বাংলাদেশি বর্ডারের কাজ কমপ্লিট করলেও 2 ঘন্টা লেগে যায় প্রায় ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করতে। সো আমাদের অলরেডি এখন প্রায় 3টার মতো বেজে গেছে। সো আমরা দেরি না করে 2200 রুপি দিয়ে একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করে ফেলি। এই ট্যাক্সি ক্যাবটা আমাদেরকে শিলং পুলিশ বাজারে গিয়ে নামিয়ে দিয়ে আসবে। আমরা এখন ডাউকি রিভারের উপর দিয়ে যাচ্ছি, আর যেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা মূলত বাংলাদেশের জাফলং সাইড থেকে যেই ব্রিজটা দেখা যায় সেটা। সো আর আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলে নিয়েছিলাম যে আমরা 2টা প্লেস ভিজিট করব, একটা হচ্ছে উমক্রেম ফলস আর একটা সুন্দর ভিউ পয়েন্ট পড়ে, সেই ভিউ পয়েন্ট দুটো আমরা ভিজিট করব। আমরা অলরেডি যাচ্ছি উমক্রেম ফলসের দিকে। হ্যালো, আমরা বলতে বলতে একটা ঝর্ণার কাছে চলে এসেছি। এটা হচ্ছে উমক্রাম ফলস। খুবই সুন্দর একটা ফলস। এটা একদম ডাউকি বাজার থেকে জাস্ট 3 কিলোমিটার দূরে, খুব একটা বেশি দূরে না, একদম খুবই কাছে। সো উমক্রেম ফলস আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। খুবই সুন্দর, অনেকে এখানে গোসল করছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ফলসের শব্দ। খুবই সুন্দর একটা জায়গা, একেবারে নিরিবিলি, তেমন কোনো মানুষ নেই, জাস্ট আমরা 2-3 জন মানে 2জন এখানে এসেছি, আর 2-1টা মানুষ আছে, 2-1টা গাড়ি আছে। তো চলুন একটু উমক্রেম ফলস আপনাদেরকে ভিডিও করে দেখাই। আমাদের উমক্রেম দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। দেন হচ্ছে আমরা শিলংয়ে চলে যাব ডিরেক্ট, হয়তো আর কোথাও দাঁড়াবো না। উমক্রেম ফলস দেখা শেষ করে আমরা আবারও রওনা দিলাম শিলংয়ের পথে। উমক্রেম ফলসটি ডাউকি বাজার থেকে 3 কিলোমিটার উপরে অবস্থিত। সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথ চলতে চলতে আমরা কিছুটা ক্ষুধা অনুভব করতে শুরু করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ইন্ডিয়ান টাইমে প্রায় 4টার মতো বাজে। আমরা অলরেডি অনেক টায়ার্ড, কারণ গতকাল রাত্রে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, এখন পর্যন্ত আমরা কোনো রেস্ট নিতে পারিনি। তার মধ্যে আরেকটা টেনশন কাজ করছে যে আমরা শিলংয়ে এখন পর্যন্ত হোটেল বুকিং দিই নাই, এবং শিলংয়ে পৌঁছানোর পরে আমাদেরকে হোটেল বুকিং করতে হবে। এর মধ্যে আমরা ড্রাইভারকে বললাম, দাদা আমাদের জন্য একটা ভালো রেস্টুরেন্টে দাঁড়া করাবেন, আমরা বাঙালি খাবার খাবো। আমরা সারাদিন কিছু খাই নাই, সো লাঞ্চ করার জন্য একটা প্লেসে দাঁড়িয়েছি, ডাউকি টু শিলং রোডের একটা মাঝখানে একটা জায়গাতে। তো এই দেখুন, এটা আমরা লাঞ্চ করবো এখানে। আমরা বাইনোশালা ব্রিজে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা লাঞ্চ করলাম। খুব সুন্দর একটা প্লেস, গ্রামটাও খুব সুন্দর। এটা ডাউকি থেকে শিলংয়ের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত। এই ফুড কর্নারটার নাম ছিল হচ্ছে ইউনিক ফুড সেন্টার। তো এখানে আসলে অবশ্যই আপনারা খেয়ে যাবেন বাঙালি খাবার। ননভেজ খাইলে আপনারা মানে মাছ মাংস কিছু খাইলে 150 টাকা, আর যদি ভেজ খান সবজি ডাল তাহলে 100 রুপির মতো নেবে ওরা। খাবারটা খুবই টেস্টি ছিল, আর বিশেষ করে আমরা এখানে এই বাটার চিকেনটা ছিল, এটা ট্রাই করতে পারেন, খুবই টেস্টি ছিল বাটার চিকেনটা, অসাধারণ একেবারে, জাস্ট ওয়াও। আমরা খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। আমরা লাঞ্চ শেষ করে অলরেডি আরও বেশি টায়ার্ড হয়ে পড়লাম, এবং তারপরে ওয়েট করলাম না, কারণ আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে যেতে হবে। আর আমরা সেকেন্ড ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যেতে শুরু করলাম।
একটা ভিউ পয়েন্ট এসেছি। এখানে এন্ট্রি ফি 10 রুপি করে অ্যাডাল্টদের জন্য, আর চিলড্রেনদের জন্য 5 রুপি। তো চলুন আমরা ভিউ পয়েন্টটাকে দেখি। এটা পাইনুরসালা যে ভিলেজটা আছে সেখান থেকে একটু সামনে। খুবই সুন্দর একটা জায়গা, পুরোটা ভিডিও করে দেখাই আপনাদেরকে। চলুন, অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর। ইটস লাইক বিউটিফুল নেচার। অলরেডি শিলং পুলিশ বাজার চলে এসেছি। পুলিশ বাজারে একটা হোটেলও ঠিক করে ফেলেছি অলরেডি আমরা 1500 রুপি দিয়ে। বাট এখন প্রচুর টুরিস্ট আসছে বাংলাদেশ থেকে, যার কারণে অনেক রেট বেশি এখানে হোটেলে। তো আপনারা আসলে এখন, আর তার মধ্যে সিজনও চলতেছে এখন, যার কারণে রেটটা বেশি। তো আমি পুলিশ বাজারটা একটু আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমরা শিলংয়ে এসে প্রায় 1 ঘন্টা হোটেল খোঁজাখুঁজির পরে একটি হোটেল লাস্ট পর্যন্ত পেয়েছি, হোটেল JK ইন্টারন্যাশনাল। এটার ভাড়া নিয়েছে 1500 রুপির মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটার অফ সিজনে ভাড়া হচ্ছে 800 থেকে 1000 রুপি। তো আমি এটা আমার দ্বিতীয়বারের মতো আমাদের শিলং ভ্রমণ। প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন ছিলাম হোটেল ইসিতে। ওই হোটেলটা খুবই ভালো ছিল এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সাথে। ওটার ভাড়া ছিল 2000 রুপি থেকে 2500 রুপি, বিভিন্ন রুমের বিভিন্ন রকম প্রাইস। আর আমরা এখন আছি উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের ক্যাপিটাল সিটি শিলংয়ে। শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজার, আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন পুলিশ বাজার এরিয়াটা। আর পুলিশ বাজার এরিয়াটা সন্ধ্যাবেলা খুবই জাঁকজমকপূর্ণ থাকে। রাস্তার দুই পাশে অনেক খাবারের দোকান থাকে, শীতের পোশাকের দোকান থাকে, এছাড়া কিছু ফাস্টফুডের দোকান আপনারা পেয়ে যাবেন, লাইক ম্যাকডোনাল্ডস, তারপরে KFC, এগুলো পেয়ে যাবেন। আর আরেকটি কথা মনে রাখবেন, শিলং কিন্তু রাত 8টার মধ্যে সকল দোকানগুলো বন্ধ হয়ে যায়। সো আপনারা রাতের খাবারটা অবশ্যই 8টার মধ্যে সেরে নেবেন। আর পুলিশ বাজারের মোড়ের আশেপাশে আপনারা অনেক বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সো সেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ডিনার সেরে ফেলতে পারবেন। হ্যালো, শিলংয়ে আপনারা আসলে একটা জিনিস মজা পাবেন, শিলংয়ে সব কিছু স্টেটে পাওয়া যায়। এখানে স্টেটে অনেক দোকান টোকান আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, হিউজ দোকান। এবং শুধু তাই না, এখানে প্রচুর পরিমাণ আপনি শপ আছে, ট্যুরিস্ট শপগুলো, সেগুলো পাবেন। অনেক কিছু পাওয়া যায় এখানে, খুব সুন্দর একটা স্পট।
কিছু ইনফরমেশন দিয়ে রাখি, শিলং হচ্ছে সি লেভেল থেকে 4908 ফিট উচ্চতায় অবস্থিত এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আপনারা বছরে যে কোনো সময় শিলংয়ে ঘুরতে যেতে পারেন, তবে শিলংয়ে ঘুরতে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে নভেম্বর মাস। এই সময় প্রচুর ট্যুরিস্ট থাকে শিলংয়ে, তাই আপনারা এই সময় ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আগে থেকে হোটেল বুকিং করে রাখার চেষ্টা করবেন। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস শিলংয়ে খুব ঠান্ডা থাকে, 3 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত নেমে আসে। আর তবে শিলংয়ে কোনো তুষারপাত হয় না, এই সময় ট্যুরিস্টের সংখ্যা অনেক কম থাকে। এছাড়া শিলংয়ে সারা বছরই ঠান্ডা থাকে, সুতরাং শিলংয়ে ঘুরতে গেলে অবশ্যই শীতের পোশাক নিয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার কেরালা ট্যুরের দ্বিতীয় এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম এপিসোডটি আমি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।